আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেনটি সংবাদ শিরোনাম, সাথে আছি শাকিল আহমদ। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় ধসে পড়েছে বহু ভবন। রিক্টার স্কেলে প্রথমটির মাত্রা ছিল 7.2 এবং পরের ভূমিকম্পটি হয় 7.5 মাত্রার। জোড়া ভূমিকম্পের পরপরই রেড অ্যালার্ট জারি করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভয়াবহ এই দুর্যোগে 10,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যুর শঙ্কা করছে কর্তৃপক্ষ। একই দিনে ভেনেজুয়েলা ছাড়াও বিশ্বের আরও কয়েক দেশে অনুভূত হয়েছে ভূমিকম্প। জাপান, যুক্তরাষ্ট্র ও নেপাল কেঁপেছে প্রবল কম্পনে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার বিকেলে 39 সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমে 7.2 মাত্রার এবং তারপরই 7.5 মাত্রার মূল কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে ক্যারিবীয় উপকূলে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার। ভেনেজুয়েলার ইতিহাসে এটি অন্যতম শক্তিশালী কম্পন। রাজধানী কারাকাসেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অভিজাত এলাকা আলতামিয়ায় বহু ভবন ধসে পড়েছে। একই চিত্র সান বার্নাদিনো ও বারুতা এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও। ধসে পড়া এসব ভবনের নিচে আটকে পড়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন, তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি বলছে এই কম্পনে ব্যাপক ও বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখছে দেশটি। ইউএসজিএস এর শঙ্কা, অন্তত 10,000 থেকে 1 লাখ হতাহতের সাক্ষী হতে পারে ভেনেজুয়েলা। আফটার শকের সতর্কতা দিয়ে নাগরিকদের ঘরের বাইরে অবস্থান করার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষার সময় সতর্কতা হিসেবে কিছু ভবনে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। ধসে পড়ার ঝুঁকিতে থাকা স্থাপনার নিরাপত্তায় দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে ইনভেস্টমেন্ট বাংলাদেশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন দেশটির ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. Parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. তিনি বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। It is a relationship of trust, respect and practical cooperation. Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade, and now from trade to deeper cooperation including wide range industrial partnerships. শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতাগুলো দূর করতে বর্তমান সরকার কাজ করছে বলে ইনভেস্ট বাংলাদেশে জানানো হয়েছে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীনা বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়বে বলে প্রত্যাশা বর্তমান সরকারের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন।
দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সূচি নিয়ে আলোচনাতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছেন আশিকিন প্রিন্স। আপনার রিপোর্টে আমরা মাত্রই দেখছিলাম। এই মুহূর্তে কি কর্মসূচি চলছে আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত আমাদেরকে। শাকিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরে এখন চীনের বেইজিংয়ে রয়েছেন এবং এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি অনুষ্ঠিত হবে বিকেলে, এবং বিকেলের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং সেখানে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এবং যেসব চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিভিন্ন উদ্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিভিন্ন চুক্তি এবং একই সাথে চীনের বাজারে বাংলাদেশি পণ্য মুক্ত প্রবেশাধিকার সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে সেই বৈঠকের পরে। এবং এখন আমরা রয়েছে একটি হোটেলে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। আপনি জানেন যে সকালের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি চীনা ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে আরও ইনভেস্ট করে, বিনিয়োগ করে সেই আহ্বান জানিয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত, বাংলাদেশে ব্যবসার ভালো পরিবেশ রয়েছে, ব্যবসা করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ছিল বা নীতি ছিল সেগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে, নীতি পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশ এবং চীন যাতে সামনের দিকে আরও অগ্রগতি অর্জন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের তিস্তা নদীর যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে সেটি নিয়ে কিন্তু আসলে ব্যাপক আলোচনা হয়েছে। তো সকালে পানি সম্পদ মন্ত্রীর সাথে আমি কথা বলেছি এবং সেখানে তিনি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত চীনের সাথে কোনো রকমের কথাবার্তা হয়নি, তো ভবিষ্যতে হবে কিনা সে বিষয়ে কিন্তু তিনি নিশ্চিত করে কিছু বলেননি। তো এই হচ্ছে মূলত সর্বশেষ তথ্য আমার কাছে চীনের বেইজিং থেকে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক সই হয়। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং সমঝোতায় সই করেন। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দীর্ঘ 981 দিন পর হলুদ জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। সবশেষ খেলেছিলেন 2023 সালের 18 অক্টোবর। ব্রাজিলের হয়ে চতুর্থ ফুটবলার হিসেবে খেললেন 4 বিশ্বকাপ। ম্যাচ শেষে চোখের জলে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। অপেক্ষাটা দীর্ঘ, দিনের হিসেবে 981 দিন। ব্রাজিল জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র, যেই মুহূর্তের জন্য প্রতীক্ষায় ছিলেন কোটি ফুটবল সমর্থক। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ফিরবেন আগেই জানা ছিল, তবে কখন ফিরবেন সেটা ছিল অজানা। ম্যাচের 76 মিনিটে মাথিউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার, আর তাতেই ফ্লোরিডার আকাশে প্রতিধ্বনিত হলো তার নাম। নির্ধারিত সময়ের 15 মিনিট সহ প্রায় 21 মিনিট মাঠে ছিলেন ব্রাজিলের সর্বোচ্চ এই গোল স্কোরার। শট মাত্র একটি, নিয়েছেন কর্নার কিকও, তবুও ক্যামেরার লেন্স বারবার তাকে খুঁজে নিয়েছে। নেইমারের ফেরার ম্যাচে জিতেছে ব্রাজিল, তবে 3 গোলের সবকটি তিনি ডাগ আউটে বসে উদযাপন করেছেন। 1.5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারের প্রায় 1500 দিন কেটেছে ইনজুরিতে, আর তাই তো মাঠে ফিরে ম্যাচ শেষে চোখের জলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছেন নেইমার। মাসের পর মাস কঠোর পরিশ্রম, বিরতিহীন অনুশীলন, ত্যাগ, আবেগ, ফুটবলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপ স্বপ্ন, যা আবারও তাকে মাঠে ফিরিয়েছে। এবার সুযোগ প্রজন্মের আক্ষেপ, হেক্সার দায় মেটানো, যার শুরুটা হলো স্কটল্যান্ড ম্যাচ দিয়ে। শাফাত মিদুল, চ্যানেল 24। ফুটবলারদের মাঠের খেলায় এবার স্বস্তিতে ব্রাজিল সমর্থকরা। ভিনিসিয়াস কুনিয়াদের পারফরম্যান্সে সাহস করে হেক্সা জয়ের কথা বলছেন তারা। আর দল হারলেও ম্যাচ শেষের উদযাপনে জার্সি বদল করে রীতিমতো উল্লাসে মেতেছেন স্কটিশরা।
মাতোয়ারা মায়ামি ব্রাজিলের পারফরমেন্সে। তাই তো এই দলবদল সমর্থক স্কটল্যান্ডের বেশভূষা তাই বলছে, কিন্তু ম্যাচ শেষে বনে গেলেন ব্রাজিল ভক্ত, জার্সি বদলে রীতিমতো উল্লাসে মাতলেন। Scotland all the way, but hey, they're great people, great game. I'll swap a jersey at the end. We'll have a beer later on as well. মাঠের পারফরমেন্স দিয়ে সবার মন জয় করেছে সেলেসাওরা। ভিনি, কুনিয়া, এনরিকেদের প্রশংসা তাদের কণ্ঠে। Único pentacampeão! Brasil! Vamos a Brasil! Vamos a Brasil! 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 এবার যেন বিশ্বজয়ের কথা মুখ ফুটে বলতে সাহস করতে পারছে ব্রাজিল সমর্থকরা। Favorite Cups, the best, Brazil. Everything is champions. I mean, the perfect weather, or the perfect city, or the perfect match. So go Brazil. আর পরাজয় মেনে আত্মসমর্পণ টার্টান আর্মির। We party, we don't play football, you know. I mean, we could have done better. Scotland, no party. নেইমার ফিরলেও ছন্দ খুঁজে পাননি, তবে পরের ম্যাচের জন্য অপেক্ষায় আপত্তি নেই। Neymar is the best of Brazil, so we are very confident that next play. Man, Neymar came in, but we were already winning before then. But we happy. নকআউটে ব্রাজিলের গন্তব্য হিউস্টন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। এদিকে মায়ামির হার্ড রক স্টেডিয়াম থেকে বাংলাদেশে আনাচে কানাচেও ছড়িয়ে গেছে ব্রাজিলের জয় উল্লাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উন্মাদনা ছড়িয়ে পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। সেলেসাওদের 3 গোল আর নেইমারের প্রত্যাবর্তন দারুণভাবে উদযাপন করেছেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও রূপ নিয়েছিল এক টুকরো মিনি ব্রাজিলে। বড় পর্দায় প্রিয় দলের প্রতিটি গোল ও আক্রমণকে করতালি আর স্লোগানে মুখরিত করে রাখে ফুটবল প্রেমী শিক্ষার্থীরা। ভিনিসিয়াস জুনিয়র ও মাথেউস কুনিয়ার গোলের চেয়েও যেন উত্তেজনা আরও বাড়িয়ে নেইমারের মাঠে ফেরা। ব্রাজিলিয়ান তারকা মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমার মনে করেন দীর্ঘ 981 দিন পর মাঠে নামবে, এইটাই আমাদের বড় পাওয়া। নেইমার ভক্তদের জন্য এর চেয়ে আমাদের কিছু লাগবে না। ওয়ার্ল্ড কাপের আনন্দ আমরা এখন ভোগ করতে পারবো। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের 3 গোলের জয়ে ভুভুজেলা আর ব্রাজিল সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস অডিটোরিয়াম। আসলে একটা রব উঠে গেছিল। বিনির জাতীয় দলে পারফরমেন্স নেই, বিনি ড্যামেজ, বিনি জাতীয় দলের জন্য কিছু করতে পারে নাই। সেই বিনি 2026-এ এসে দেখিয়ে দিয়েছে বিনি আসলে কি। ব্রাজিল তো ফুটবলের সৌন্দর্য আসল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 5টা ট্রফি, দেখলেই শান্তি। যে কারো হিংসার কারণ হইতে পারে ব্রাজিল। বাঁধভাঙা উচ্ছ্বাস আর ফুটবল উন্মাদনা শেষে শিক্ষার্থীদের প্রত্যাশা এই ম্যাচে নেইমার গোল দিতে না পারলেও চমক দেখাবেন পরবর্তী ম্যাচে, আর ব্রাজিল ছুটবে হেক্সা মিশনের পথে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সীমান্তে আজও পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। এবার মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ 7 জনকে পুশ ইনের চেষ্টা করে তারা। ভোরে ভারতের বজ্রনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের শহরতলা সীমান্ত এলাকায় তাদের পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিজিবি সতর্ক থাকায় বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি তারা। পরে ওই 7 জন ভারতীয় সীমান্তে কাঁটাতারের পাশের একটি স্থানে অবস্থান করে। এদিকে নওগাঁর পাতারি সীমান্তের শূন্য রেখা থেকে নারী ও শিশুসহ 9 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। 28 জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। একথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ডক্টর এম এ মুহিত জানান, এবছর মোট 2,40,36,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে, যাদের বয়স 6 মাস থেকে 5 বছর। 28 জুন কোনো কারণে কোনো শিশু বাদ পড়লে পরদিন উপজেলাগুলোতে ক্যাপসুল মিলবে। তবে দুর্গম এলাকায় পরবর্তী 2 জুলাই পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। 2বার করে আমরা করার কথা।
এখন আমরা সেইটার প্রথম রাউন্ড এবছর করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট। অর্থনীতির খবর, কর কমানোর সুবিধা এখনো পৌঁছায়নি সাধারণের দোরগোড়ায়। ব্যবসায়ীরা বলছেন আরও কয়েক মাস সময় লাগবে এই সুফল পেতে। এরই মাঝে রাজধানীর কাঁচা বাজারে দেখা দিয়েছে পণ্যের মিশ্র দাম। কিছু সবজির দাম কিছুটা কমলেও বাড়তি আমিষের বাজার। নিত্যপণ্যের বাজারে দামের স্বস্তি কবে ছিল তা নিয়ে গবেষণা হতেই পারে। এক পণ্যের দাম বাড়ে তো আরেক পণ্যের দামের ভারে নাকাল হতে হয় ক্রেতাদের। বাজেট আর বর্ষার উপর ভর করে বাজারের দামের পরিবর্তন বেশ লক্ষণীয়। বাজেটে যে সকল নিত্যপণ্যের দাম কমার কথা বলা হয়েছিল তার প্রভাব নেই বাজারে। আর বর্ষার কারণে সবজির যোগান কম থাকার কথা থাকলেও নেই সেই সমস্যা। উল্টো পর্যাপ্ত যোগান থাকায় কমেছে বেশ কিছু সবজির দাম। দাম বেশি ছিল, এখন ওই তুলনায় এখন একটু কম, আগের থেকে একটু কম দেখছি। শুধু কাঁচা বাজার একটু কমছে, কিন্তু মুদির দোকানের কোনো মালের দাম কম। রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে মানভেদে বেশ কিছু সবজির দাম কমেছে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। চিচিঙ্গা, বরবটি, শসা 30 টাকা কিংবা কাঁচামরিচ কিনতে ক্রেতাদের মিলছে কিছুটা স্বস্তি। তবে বেড়েছে সুগন্ধি চালের দাম আর অপরিবর্তিত মশলার দাম। কয়েক বছর ধরে আমিষের উৎসে নেই কোনো সুখবর, তাই এখনো আমিষের বাজারের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীদের মতে বাজেটের কর কমানোর সুবিধা পাইকারি বাজার হয়ে খুচরা পর্যায়ে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। বাজেটের এখনো প্রভাব পড়ে না। বাজেটের প্রভাব পড়বে যখন ক্রেতারা বাজারে আসবে, সরবরাহ বাড়বে, তখন বাজেটের প্রভাবটা পড়বে। কাজু বাদাম দাম খালি বলছে বাড়বো, বাজেটের বাইরে এসে আর যেটির দাম কম বা এটা তো খবর টবর নেই। না, বাজেটের তেমন কোনো প্রভাব পড়েনি, আগের দামই আছে এখন পর্যন্ত। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা।